দুলা ভাই, এখন কি আপনি আমাকে আদর করবেন? তুমি তো এখনো স্ত্রী, তাহলে আমাকে দুলাভাই বলতেছো কেন? জানি না, আমার ভয় লাগতেছে। আপনি মনে হয় আমার সাথে কিছু একটা করবেন। কি করব সেটা তো বলবে। তাছাড়া আদর করব মানে? তোমার খুব ভয় লাগতেছে, তাহলে আদর করব না। আমি তো জানি বাসরাতে বউকে সবাই অনেক আদর করে, তাহলে আপনি কেন করবেন না? আর তাছাড়া বউকে আদর করলে তো ভয় লাগবেই। এটা হয় মানে? তুমি কিসের কথা বলতেছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আর তোমার মাথায় এসব উল্টাপাল্টা চিন্তাভাবনা আসতেছে কোথা থেকে? তুমি তো এরকম ছিলে না। তোমাকে কে কি বলে দিয়েছে আমাকে বলো। আমার না সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে। আপনি রুমে আসার সাথে সাথে আমার মতো চেনা কেমন যেন একটা হচ্ছে। আমার খুব ভয় লাগতেছে। আপনি মনে হয় আমার সাথে উল্টাপাল্টা কিছু একটা করবেন, এর জন্য ভয় লাগতেছে। রিল্যাক্স। আমি তোমার সাথে ততক্ষণ অবধি কিছু করব না যতক্ষণ অবধি তুমি পারমিশন না দিবে। আর আমি জানি তুমি বিয়ের জন্য প্রস্তুত ছিলে না। আর আমিও তোমাকে বিয়ে করতে চাইছিলাম না। কিন্তু তোমার বোনের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, তাই আমি চাই না এরকম কিছু হোক। সত্যি তো? আচ্ছা, তাহলে আপনি কিন্তু আমাকে ভয় দেখাবেন না, আর উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করবেন না। আমার এমনিতেই ভয় লাগতেছে, তারপর যদি কিছু করেন তাহলে অনেক বেশি খারাপ লাগবে। আর আমি মনে হয় সত্যিই মরে যাব আপনি যদি উল্টাপাল্টা কিছু করেন। আমি তো বললাম তোমার ভয়ের কোনো কারণ নেই। তার উপর তোমার বোন আমার গার্লফ্রেন্ড ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি যে তোমাকে পরিস্থিতির কারণে আমাকে বিয়ে করতে হবে। কিন্তু তুমি যে বিয়েতে কেন রাজি হলে আমি তো সেটাই বুঝতে পারতেছি না। আমি তোর কাছে ছিলাম না, কিন্তু আব্বু আম্মুর সম্মানের কথা ভেবে আর তার উপরে পরিবারের এত বড় একটা দুঃসময়, আপনাকে এরকম একটা অসম্মানের হাত থেকে বাঁচাতে, আপনার আব্বুর সম্মানটা বাঁচাতে আমি বিয়েটা করতে বাধ্য হয়েছি। আব্বু আমার দুটো হাত ধরে বলেছিল আমি যদি বিয়েটা না করি তাহলে আব্বু কারোর সামনে মাথা উঁচু করে বাঁচতে পারবে না। আর ছোটবেলা থেকে আব্বুকে আমি কখনো মাথা নত করতে দেইনি। আর দেখি উনি যে আব্বু কিনা আমাকে সব সময় বুকে আগলে রেখেছে, যা চেয়েছি সেটাই দিয়েছে। তাহলে তার সম্মানটা আমি কেন বাঁচাবো না বলেন? তাহলে আমি তাদের কেমন? সেটা ঠিক আছে, কিন্তু তোমার আপু তো এটা বুঝলো না। তোমার আপু আমাকে ভালোবাসার পরে অন্য কাউকে নিয়ে পালিয়ে গেল, অন্য কারো হাত ধরে পালিয়ে গেল। আসলে কি বলো তো, এরকম যে হতে পারে আমি সেটা ভাবতেই পারিনি। আপনার ধারণা ভুল। আর আপু যদি আপনাকে ভালোবাসতো তাহলে কখনোই এসব কাজ করতে পারতো না। আর আপু আপনাকে কখনো ভালোই বাসেনি। যদি ভালোবাসতো তবে আপনার সম্মানটা এইভাবে ডুবাতে পারতো না, না পারতো আমাদের আব্বুর সম্মানটাকে ডুবতে। যদি ভালোবেসে থাকতো অন্য কাউকে তাহলে সেটা বলতে পারতো। তারপরও কেন এরকম একটা কাজ করলো? তুমি তোমার আপুর উপর রেগে আছো তাই না? যে তোমার আপুর জন্য আমাকে বিয়েটা করতে হলো, যাকে কিনা দুদিন আগেও তুমি দুলাভাই বলে ডেকে এসেছো, তাকে কিনা আজকে বিয়ে করতে হয়েছে, স্বামী হিসেবে মেনে নিতে হয়েছে। ও সরি সরি, আমি তো ভুলেই গেছি তুমি বিয়েতে রাজি ছিলে না। তার উপর আমাকে স্বামী হিসেবে মানা তো দূরে থাক, তুমি কখনোই মানতে পারবে কি না সেটা জানি না। দেখেন দুলা ভাই, আমাকে এসব বলে কোনো লাভ হবে না। আমি আপুর উপর রাগ করার মতো কোনো মানুষ নই। আর রাগ না, যারা করে তারা করেছে, আমি রাগ করেই করব। আর রাগ না করলেই বা কি করব? কিন্তু এর জন্য রাগ হয়েছে যে আপনাকে বিয়ে করার আশ্বাসটা কেন দিয়েছিল, বাসায় কেন বলেছিল আপনাকে বিয়ে করবে। যদি বিয়েটা না করবে, অন্য কাউকে নিয়ে পালিয়ে যাবে, তাহলে সেটা আগে বলে দিতে পারতো। আপনাকে যদি পছন্দ না, আপনার সাথে যদি বিয়েটা নাই করবে, তবে সেটা আগে বলে দিলেই পারতো। আপনি অন্য কাউকে বিয়ে করে নিতেন, আমাকে অন্তত বিয়েটা করতে হতো না। ও তার মানে তুমি বলতে চাইছো তুমি এই বিয়েটা করতে চাইছিলে না, শুধু আব্বুর সম্মানটা বাঁচানোর জন্য এসব করলে, তাই তো? কি দরকার ছিল বিয়েটা করার? আমি তো তোমাকে বলিনি যে জোরপূর্বক নিজেকে দায়িত্বের মধ্যে ফেলো। তাছাড়া আমরা তো চলে আসতে চাচ্ছিলাম, সম্মানটা গিয়েছিল। তারপরও আমি তোমাকে এরকম একটা পরিস্থিতির মধ্যে করতে হতো না। আমি সেটা জানি। আমি ছোট হলে আমি এটাকেও বুঝতে পারতেছি যে মানুষের থেকে সম্মানের দাম অনেক বেশি। একটা মানুষের সম্মান নষ্ট হয়ে গেলে বেঁচে থাকার মতো কোনো সম্বল থাকে না। তারপর আব্বু আম্মু যদি সম্মানটা নষ্ট হয়ে যেত, তাহলে বেঁচে থাকার মতো কি থাকতো বলেন? তাই আমি বুঝতে পারতেছি যে এখন সম্মানটা বাঁচাতে হলে আপনাকে বিয়ে করতে হবে, তাই করে নিয়েছি। এখন কি হবে না হবে সেটা আমি জানি না। কিন্তু আমি তো জানি
যে তুমি আমাকে না কখনো স্বামী হিসেবে মানতে পারবে না, কখনো স্বামীর অধিকারটা দিতে পারবে। তাহলে কেন বিয়ে করলে? আর তোমার তো বয়ফ্রেন্ড থাকতে পারে, আমি তো সেটাও জানি না শুধু শুধু। তাহলে এরকম একটা দায়িত্বের মধ্যে আর এরকম একটা সম্পর্কের মধ্যে নিজেকে কেন জড়ালে? যদি তোমার লাইফে কেউ থেকে থাকে তাহলে সে তো কষ্ট পাবে। তোমার জন্য সেটা কি খুব ভালো হলো বলো? না, আমার লাইফে কেউ নেই, কিন্তু স্বামীর অধিকার দিতে পারবো কিনা সেটা আমি জানি না। তবে আমার মনে হচ্ছে আপনি হয়তো আজকে আমার সাথে কিছু একটা করবেন, আর আমি যদি আপনাকে নাও করে দিই তারপরও আপনি জোর করবেন, আমাকে আদর করবেন আর ভালোবাসবেন। তাহলে সেটা কি সত্যিই করবেন? দেখেন, এমন কিছু করিয়েন না প্লিজ, আমার না ভয় লাগতেছে। আপনাকে তো আমি দুলাভাই বলে ডেকেছি, তাহলে আপনি এইসব কিছু করবেন কেন বলেন? মারিয়ার এমন ধারা কথাতে সজীব না হেসে পারল না, ফিক করে হেসে দিল। তারপর বেশ কিছুক্ষণ হেসে তারপর বিছানা ছেড়ে উঠে গিয়ে সোফায় বসলো। তারপর মারিয়ার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। তখন বলতে লাগলো, কি বলেন আপনি? এমন করে হাসতেছেন কেন? আমি হাসির মতো কি এমন বললাম? তাছাড়া আপনি ওখানে গেলেন কেন? আপনি তো বিছানায় শুয়ে পড়তে পারতেন, তাহলে ওইখানে উঠে গেলেন কেন? আমি তোমার এরকম কাণ্ড দেখে অবাক হয়ে যাচ্ছি, আর তুমি ভয় পেও না। আমি তো বললাম যে আমি অতটা বাজে নই যতটা ভাবছো। তোমার আপু হয়তো ভেবেছে আমার সাথে থাকতে পারবে না। আমি বাজে একটা ছেলে, আমার টাকা পয়সা কম আছে, ওই জন্য আমার কাছ থেকে চলে গেছে। কিন্তু তোমার আপু নিজেও জানে না যে ছেলেটার সাথে পালিয়ে গেছে ও আমার অফিসের একজন কলিগ, আর সেটা আমার দ্বিতীয় অফিসের। আর ছেলেটা আমাকে আগেই বলেছিল যে ওর সাথে তোমার আপুর সম্পর্ক ছিল। কিন্তু আমি দেখতে চাচ্ছিলাম তোমার আপু কতটা বার বাড়তে পারে, কিন্তু ও যে বিয়ের দিন সকালে পালিয়ে যাবে সেটা ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম তোমার আপু সবটা বুঝতে পারবে ওর সাথে থাকা যে তোমার আপুর পক্ষে সম্ভব না, সেটা ও বুঝে কখনোই ওর সাথে পালিয়ে যাবে না। কিন্তু ও যে পালিয়ে যাবে সেটা আমি ভাবতে পারিনি। তাহলে বলতে হয় সবটা তো আপনিও জানতেন। এখানে দোষটা আপনারও। আপনার জন্য আমাকে বিয়েটা করতে হলো, তাই না? আপনি কেন এরকম একটা কাজ করতে গেলেন? আপনি তো বলতে পারতেন আব্বু আম্মুকে যে আপু এমন কিছু ভাবছে, কিংবা আপুর মনে অন্য কেউ আছে। তাহলে তো আর আমাকে অন্তত বিয়েটা করতে হতো না। ও তার মানে এই বিয়েটা করাতে তোমার অনেক খারাপ লাগতেছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আর এইসব বিষয়ে কোনো কথা হবে না। আর তুমি চাইলে কিন্তু বিয়েটা না করলেও পারতে, সম্মানটা গিয়েছিল আমাদের যেত, আর তাতে তোমাদের কি এমন হতো? খারাপ এই জন্যই লেগেছে যে আপু বাসা থেকে পালিয়ে গেছে, আর বলেছেন সম্মান আপনাদের গেছে, আমাদের যায়নি। যে বাসায় মেয়েটা পালিয়ে গেছে, আর যেখানে বিয়েটা হওয়ার কথা ছিল, সেখানে বরপক্ষ আসার পর যদি জানতে পারে সেই মেয়ে নেই, তখন কি একটা অবস্থা হয় সেটা তো আপনি ভালো করেই জানেন। আপনাদের তো সম্মান নষ্ট হয়েছে, আব্বুর সম্মানটা এমনিতেই নষ্ট হয়ে গেছে। আর যদি তার উপর বিয়েটা না হতো, তাহলে কি একটা বাজে পরিস্থিতির মধ্যে পড়তে হতো সেটা তো বুঝতেই পারতেছেন, তাই না? হ্যাঁ বুঝতে পারতেছি, কিন্তু এত দয়া দেখানোর কিছু ছিল না। যেখানে তুমি কখনো আমাকে স্বামী হিসেবে না মানতে পারবে না, অধিকার দিতে পারবে না, নিজে থেকে কখনো আমাকে ভালোবাসতে পারবে না, যেখানে এখনও দুলাভাই বলে ডাকতেছো, সেখানে কি দরকার ছিল বিয়ে নামক নাটকটা করার? দেখেন, আমি কোনো নাটক করিনি। আপনি হয়তো ভাবতেছেন যে আমি আপনাকে বিয়ে করে সম্মানটা শুধু বাস দিয়েছি, কিন্তু দেখেন, আমি মন থেকে বিয়েটা না মানলেও বিয়েটা তো করেছি আব্বু সম্মানটা বাঁচানোর জন্য। আজব পাবলিক মাইরি, তুমি একবার বলতেছো স্বামী হিসেবে মানতে পারবে না, একবার বলতেছো বিয়েতে রাজি ছিলে না, একবার বলতেছো মন থেকে বিয়েটা করেছো, তাহলে এত কিছু বলার কি আছে? আচ্ছা তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? যেখানে কাউকে ভালোবাসতে পারবে না তাকে বিয়ে করে এই মিথ্যে মায়ায় কেন জড়ালে এখন? এখন তো আমি কোনো মায়া দেখতে পাচ্ছি না। আপনি তো আপুকে ভালোবাসতেন, তাহলে এখন আমাকে বিয়ে করে আমাকে এরকম করে ভালোবাসায় জড়াতে চাইতেন না। তাছাড়া আপনি যে আমাকে ভালোবাসবেন তার কি গ্যারান্টি আছে? আপনিও তো আমাকে মেনে নাও নিতে পারেন, তাই না? তাহলে এইসব কথা এত উঠাচ্ছেন কেন এখন? দেখো, আমি সবসময় ভাবি যে যেটা কপালে নেই সেটা চলে যাবে, সেটা তোমার থেকে দূরে সরে যাবে। তাই তোমার আপু আমার কপালে ছিল না, সে চলে গেছে। কিন্তু তার জন্য যে আমি কষ্ট পেয়ে দেবদাস হয়ে বসে থাকবো তেমনটা নয়। তাছাড়া তোমাকে বিয়ে করেছি, একটা সময় তো মেনে নিতেই হবে। তাছাড়া আমি তো জানতাম তোমার আপু এমন কিছু ভাবছে, তাই তেমন করে আমি কোনো মায়া ওর প্রতি রাখিনি। তবে হ্যাঁ, একটা টান ছিল যে হয়তো একটা সময় বুঝতে পারবে, কারণ
ওর সাথে অনেক দিনের রিলেশন ছিল, কিন্তু ও যে এমন একটা কাজ করবে আমি সেটা ভাবতে পারিনি। আর তোমাকে ভালোবাসার কথা বললে বলবো যে খুব শীঘ্রই ভালোবেসে ফেলতে পারবো, কারণ যেহেতু তুমি আমার বউ, তো আবার তারপর তুমি দেখতে খারাপ না, তোমার আচার ব্যবহার আমার কাছে সবটাই ভালো লাগে, তাহলে কেন আমি তোমাকে ভালোবাসতে পারবো না? হয়তো কিছুদিন দূরে থাকবো, কিন্তু তোমাকে একটা সময় ভালোবেসে ফেলতে পারবো। আর তুমি আমার বউ, তাহলে কতদিনই বা একটা স্বামী তার স্ত্রীর থেকে দূরে থাকবে বলো? কিন্তু আমি তো আপনাকে ভালোবাসতে পারবো না। আপনাকে আমার স্বামী হিসেবে মেনে নিতেই তো কষ্ট হবে। তাছাড়া আপনাকে আমি বলছি না, আমি এর জন্য প্রস্তুত ছিলাম না। আপনাকে আর কতবার বলে দিতে হবে? আমি শুধু সম্মানটা বাঁচানোর জন্য বিয়েটা করেছি। এত কিছুই যখন বুঝতে পারতেছো, তাহলে স্বামী হিসেবে মানতে পারবে না সেটাও বুঝতে পারতেছো, তাহলে বিয়েটা করার কি দরকার ছিল? এত নাটক করে এরকম মায়া জড়ানো কি ছিল? আমি তোমাকে বলেছিলাম বিয়েটা করতে, তাহলে কেন করেছিলে? বিয়ে সব দিকটাই ভাবতেছো, খালি আমার দিকটাই তোমার মাথায় ঘুরতেছে না। আজিব তো আপনি, ভালোবাসতেন আপুকে, এখন আমাকে ভালোবাসেন কি করে? ও, তার মানে তুমি বলতে চাইছো যে একজনকে ভালোবাসার পর আর একজনকে ভালোবাসা সম্ভব না, তাই তো? সজীবের এরকম ধারা কথাতে মারিয়া মাথা নিচু করে নিলে তখন সজীব উঠে এসে ওর মুখের একপাশে হাত রেখে বলতে লাগলো, এতই যখন পিছু টান, তাহলে কেন এরকম করে ভালোবেসে বিয়েটা করেছিলে বলে দিতে পারতে। হ্যাঁ, যখন জানতেই ভালোবাসতে পারবে না, তাহলে কেন ভালোবাসার দরকার ছিল? এরকম মায়া জড়ানোর কি দরকার ছিল? আমি তো বুঝতে পারতেছি না, তুমি সবটাই বুঝতে পারতেছো। আমি যে একটা পুরুষ, আমি তোমার থেকে কি করে দূরে থাকবো? তোমাকে ভালোবাসি আর কতদিন তোমার থেকে দূরে থাকবো বলো? আমি তো পুরুষ একটা মানুষ, 2টা মাস না হয় তোমার থেকে দূরে থাকলাম, কিন্তু একটা সময় তো তোমাকে ভালোবেসে আমার নিজের করে পেতে ইচ্ছে করবে। কারণ একটা স্বামী তার স্ত্রীর থেকে দূরে সরে থাকতে পারে না, তাদের সম্পর্কটা যেমনই হোক। আচ্ছা, একটা কথা বলো তো, অ্যারেঞ্জ ম্যারেজ তো ভালোবাসা থাকে না, তাহলে তারা কি কখনো সুখে থাকে না? তারা কি কখনো ভালোবাসে না? সজীবের এরকম ধারা কথাতে আর কোনো উত্তর দিতে পারল না। তাই সজীব একটা বালিশার চাদর নিয়ে নিচে গিয়ে শুয়ে পড়ল। তারপর এইভাবেই কাটতে লাগলো দিন। পুরো 6টা মাস কেটে গেল। এর মাঝে মারিয়া বুঝতে পেরেছে সজীবের ভালোবাসাটা। এখনও ফিল করতে পারছে, ইগনোর করে চলার চেষ্টা করে। এই জন্যই ওকে ইগনোর করার একটা ফ্রেন্ড বলেছিল যে মেয়েদেরকে ইগনোর করলে ওরা ওটা সহ্য করতে পারেন না, আর বিশেষ করে সেটা যদি স্বামী হয় তাহলে তো নয়। তাই সজীব সেটাই করছিল। তাই মারিয়া আর থাকতে পারছিল না। সজীবের এরকম ইগনোর সেটা মেনে নিতে পারছিল না। মারিয়া যখন সজীবের সাথে কথা বলতে চাইছিল, সজীব ততবারই ওকে ইগনোর করে দূরে সরিয়ে দিচ্ছিল সাথে কথা বলবে। তো সেদিন রাতে সজীব বাসায় ফিরলে দেখে মারিয়া শুয়ে আছে। তখন সজীব ভাবে হয়তো শরীর খারাপ করেছে, তারপরও কিছু জিজ্ঞেস করলো না। ওয়াশরুম থেকে বের হয়ে আসতে দেখলে মারিয়া দাঁড়িয়ে আছে। তখন সজীবকে ওটা এগিয়ে দিতেই সজীব বলতে লাগলো, শরীর খারাপ করলে ঘুমিয়ে পড়তে আমার জন্য জেগে থাকার কি ছিল? আপনার জন্য 6টা মাস ধরে আমি অপেক্ষা করে আছি, আপনি সেটা বুঝতে পারতেছেন না। তারপর আজকে বলতেছেন ঘুমিয়ে পড়বো। আপনি কখনো দেখেছেন যে আপনি বাসায় আসা না অবধি আমি কখনো ঘুমিয়েছি? মারিয়ার কথাতে সজীব কিছুক্ষণ অবাক চোখে ওর দিকে তাকিয়ে থেকে তারপর একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, হঠাৎ এরকম কথা আর এমন ভালোবাসাটা কবে থেকে উতলে উঠলো বুঝতে পারতেছি না। তাছাড়া তুমি তো চাও না আমার সাথে থাকতে। তুমি তো কিছুদিন আগেই বলেছিলে যে এই সম্পর্ক হবে না। তোমার বান্ধবীর সাথে মেবি কথা বলতেছিলে আর আমাকে বলতে চাইছিলে হয়তো তুমি চলে যাবে, তো যাও। আমি কি বারণ করেছি নাকি? আমি বিয়ের আগে বিয়ের দিন রাতেই বুঝতে পেরেছি যে যেখানে তুমি আমাকে বিয়ের দিন রাতে দুলাভাই বলে ডেকেছো সেখানে অন্তত আর এই সম্পর্কটা সামনের দিকে এগোবে না। সজীব কথাগুলো বলে মারিয়াকে এড়িয়ে যেতে গেলে ও কান্না করে দিল। তখন সজীব একবার ওর দিকে তাকিয়ে তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রুম থেকে বের হতে গেলে মারিয়া ওর একটা হাত ধরল। তারপর সজীব ওর দিকে ঘুরে বলতে লাগলো, এই কান্নাটা তোমার বোনও কান্না করেছিল, কিন্তু তোমার বোনের কান্নায় আমি ভুলে গেছিলাম, তাই কষ্ট পেতে হয়েছিল। এখন তুমিও কান্না করে অন্তত কোনো নাটক করো না, তাতে পরবর্তীতে আমার লাইফটাই আর বেঁচে থাকার মতো অবস্থানে থাকবে না। তাই আমি চাই না
এরকম কোনো নাটক তুমি করো যার জন্য আমাকে আবার। সজীব কথাগুলো বলে শেষ করতে পারল না। তার আগেই মারিয়া ওকে ঝপটে জড়িয়ে ধরল আর বুকে মুখ গুজে নিয়ে ফুপাতে লাগলো। একটা সময় সজীব কি করবে ভেবে পাচ্ছিল না। এর মাঝে আম্মু এসে ওদের এভাবে দেখে বলতে লাগলো যে মারিয়া ওর ভুলটা বুঝতে পেরেছে। তখন সজীব কিছুক্ষণ চুপ করে থেকে আম্মু চলে যেতে বললে আম্মু চলে গেল। তখন সজীব ওকে বুকের সাথে জড়িয়ে ধরে বলতে লাগলো, এই 6টা মাস তোমাকে ছেড়ে থাকতে কতটা কষ্ট হয়েছে তুমি হয়তো বুঝতে পারোনি, কিন্তু তুমি যদি এখন আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে বুঝতে পারবে যে আমার কষ্টটা কতটুকু হতে পারে। বুঝতে পারিনি, কিন্তু এখন ভালোবাসি। এখন বুঝতে পারছি যে আপনারও কষ্ট হয়েছে। তাহলে এতদিন বলনি কেন? কি করব, আমার তো লজ্জা লাগতো। তাছাড়া আমি একটা মেয়ে হয়ে কি করে সবটা বলে দিব বলেন? না হলে ভালোবাসার কি দরকার ছিল বলো? সজীব কথাগুলো বলে শেষ করতে পারল না। মারিয়া তার আগেই ওদের চারঠো ত্যাগ করে দিল। সজীব অবাক হয়ে গেলেও এই পিচ্চি মেয়ের কাণ্ড দেখে তারপর একটা সময় ওর কোমর জড়িয়ে ধরল। মারিয়া হুটহাট করে এখানে চুলগুলো আঁকড়ে ধরে পাগলের মতো রেসপন্স করতে লাগলো। আর কি দুজনে হারানোর চেষ্টা করলো ভালোবাসার এক অতল সাগরে।